আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আজকে আমরা তো শহীদ আব্দুল মালিক নিয়ে কথা বলছি। প্রথমে যদি আপনি বলতেন যে শহীদ আব্দুল মালিকের সাথে আপনার পরিচয় কিভাবে? আব্দুল মালিক ভাই আর আমরা এক সময় ঢাকা ইসলামী ছাত্র সংঘের কাজ করেছি। আমি অবশ্য ওনাদের আগে ঢাকায় আসি এবং প্রাদেশিক অফিসের প্রকাশনী সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। আব্দুল মালিক রায় পরে এসে ভর্তি হলেন বিশ্ববিদ্যালয়ে ফজলুল কলেজে ছাত্র হিসেবে বায়োকেমিস্ট্রির বিভাগে ভর্তি হলেন। তখন থেকে অবশ্য পরিচয় শুরু, আর বিভিন্ন সাংগঠনিক কাজে ওঠা বসা তো নিয়মিতই ছিল। পরে অবশ্য ফজলুল মাদের খুব দ্রুত সংগঠনে অগ্রসর হয়ে গেলেন এবং অল্প দিনের মধ্যেই ঢাকা শহর শাখার প্রথমে সম্পাদক সম্ভবত, তারপরে সভাপতি দায়িত্ব নিলেন। আব্দুল মালিক ঢাকাতে আসেন কত সালে? 67 মনে হইতেছে, 67 অথবা 68 সাল, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 67 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে উনি ঢাকায় আসেন। হ্যাঁ, আর আপনি ঢাকায় আসেন কবে? আমি আসি 66 অর্থাৎ উনি এসে আপনাকে পেয়েছেন। হ্যাঁ, আপনি কি তখন ছাত্র সংঘের দায়িত্বশীল ছিলেন? দায়িত্বশীল তো আমি প্রাদেশিক অফিসের এক দায়িত্ব ছিলাম আর কি। আচ্ছা, প্রাদেশিক অফিসের প্রকাশনী সম্পাদক ছিলাম। আব্দুল মালিক ছাত্র সংঘের সাথে যুক্ত হলেন কবে থেকে? উনি তো বোধহয় ওনার কলেজ থেকেই, ওনার কলেজের নামটা মনে করতেছে না, জন্ম তো তার খোকসা বাড়িতে, কিন্তু ওখানকার স্থানীয় কলেজে করতেন, ওখানেই কলেজ থাকা অবস্থায় আসলে তিনি ছাত্র সঙ্গে আসেন। কলেজে থাকা এখানে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, ওনার পড়াশোনার তখন কিরকম ছিল, ওনার রেজাল্ট এবং অন্যান্য? আব্দুল মালিক মানে ভর্তি হওয়ার আগেই বোধহয় পুরো বোর্ডে ভালো একটা পজিশন পেয়েছেন, 3rd অথবা 4th, আমার মনে নেই এখন। অত্যন্ত ভালো ছাত্র আগে থেকেই তিনি ছিলেন এবং বেশ প্রবল ছিলেন। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা কি হলে ছিল নাকি? হ্যাঁ, তখন তো ইউনিভার্সিটি হল কেন্দ্রিকই ছিল এবং প্রথমে যাদের আত্মীয় স্বজন নাই অথবা কোনো জায়গায় কোনো ছাত্র পড়াবার ব্যবস্থা করে যারা থাকতেন, এমন লোক ছাড়া যারা ঢাকা স্থানীয় তারা অনেকেই নিজের বাড়ি থেকেই আসা যাওয়া করতো। বাকি বাইরে থেকে আসা অধিকাংশ ছাত্রই হলেই থাকতো। আব্দুল মালিক ফজলুল মুসলিম হলের ছাত্র ছিলেন। আমরা বাংলাদেশে এরকম অনেকখানে শুনেছি যে উনি পার্টি অফিসের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল এবং এমনও সময় নাকি গিয়েছে, এগুলো লিজেন্ড, আমি সত্য মিথ্যা জানি না, আপনার কাছে এটা এই জন্য জানতে চাওয়া যে বৃষ্টির দিনে পার্টি অফিসে পানি চলে আসছে, কারণে উনি অনেক কষ্ট করে সেখানে সেগুলো পানি থামাচ্ছেন। এইসব তো শুধু পার্টি অফিস নয়, আমার তো এখনো একটা ট্রেনিং ক্যাম্পের কথা মনে আছে, শিক্ষা শিবির, সম্ভবত জায়গাটার নাম তখন মনে নাই, মানে গুলশান বানানের পাশে একটা কম উন্নত জায়গায় একটা প্রতিষ্ঠানে আমাদের সম্ভবত জলাশয়গুলোর কাছে কোথাও ট্রেনিং ক্যাম্পের জায়গা নিয়েছিলাম আমরা। ওখানে ট্রেনিং ক্যাম্প হচ্ছিল, তার মধ্যে যে কাঁচা পায়খানাগুলা ছিল এটা নোংরা হয়ে যেত খুব সহজেই ছাত্ররা ব্যবহার করার কারণে। আব্দুল মালিককে দেখেছি নিজে নেমে ওগুলা পানির মধ্যে ওগুলো পরিষ্কার করতে। সুতরাং শুধু যে অফিস পরিষ্কার করতেন তা নয়, এটা তার একটা
বলা যেতে পারে হবি ছিল, যে অন্যদের জন্য সুবিধা তৈরি করার জন্য নিজে কোরবানি দেওয়ার উনি অত্যন্ত অগ্রসর ছিলেন সবসময়। শহীদ আব্দুল মালিকের পারিবারিক জীবন সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? আমি বিশেষ কিছু জানি না, তবে যা ওনার ইন্তেকালের পরে স্মৃতিচারণগুলোর মধ্যে পড়েছি, তাতে তো জানা গেছে যে অত্যন্ত সাধারণ গরিব পরিবার থেকে আসতেন, এবং তার কাপড় চোপড়ও তারই প্রমাণ মিলতো। বেশি কাপড় চোপড় তার ছিল না, সাদা পাজামা পাঞ্জাবি পরেই সময় কাটাতেন, এবং তাদের সংখ্যাও ছিল অত্যন্ত সীমিত। আঙ্কেল, এরপর যে 1969 সালে যে ঘটনাগুলো ঘটলো, এটার সূত্রপাতটা কোথা থেকে? সূত্রপাত প্রথম কথা তো নূর খান, একটা শিক্ষা কমিশন বানানো হলো সরকারের পক্ষ থেকে, নূর খানকে এটা দায়িত্বশীল করা হলো। আর নূর খান একটা রিপোর্ট নিয়ে আসলেন, মানে ইচ্ছা তাদের যাই থাকুক, সদিচ্ছা থাকুক অথবা যাই থাকুক, রিপোর্টটা ছিল ভালো। রিপোর্টটা ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা একটা কম্প্রিহেন্সিভ এডুকেশন সিস্টেম এস্টাবলিশ করার জন্য। এটা কত সালে? এটা 69 শুরুতে। আচ্ছা, 69 শুরুতে এই শিক্ষা ব্যবস্থার উপর মতামত নেওয়া হচ্ছিল সারা দেশে, ছাত্রদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, এবং জায়গায় জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করে সেখানে মতামতের কোথাও কোথাও ভোটও নেওয়া হচ্ছিল। তো ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় নিপাতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ছিল তখন কলা ভবনের পেছনে, এখনো আছে কিনা জানি না। নিপার হলে একটা সেমিনার রাখা হয়। তারিখটা এক্স্যাক্টলি আমার এখন মনে নেই, হয় 3rd অগাস্ট অথবা 3rd অগাস্টই বোধ হয়, অথবা 5th অগাস্ট, এই ধরনের হবে। তো সেখানে প্রত্যেক দলের পক্ষ থেকে একজন বক্তা তারা নিলেন, অধ্যাপকরাও কিছু কিছু বক্তৃতা করলেন, এবং সরকারি শিক্ষা বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। বক্তৃতা ইংরেজিতে হলো, এবং আমাদের পক্ষ থেকে আব্দুল মালিককে বক্তৃতা করার জন্য মনোনীত করা হয়েছিল। আব্দুল মালিক চমৎকার একটা বক্তৃতা করেছেন, যেটা অনেকেই ইতিমধ্যে পড়ে থাকবেন, এবং তার মধ্যে যে সমস্ত কথা আব্দুল মালিক উপস্থাপনা করতে পারছেন, এটা ইভেন শিক্ষাবিদদের অনেকেও আশ্চর্যান্বিত করেছে, যে একটা ইউনিভার্সিটির ছেলে এত কথা কীভাবে জানে। সেই বক্তৃতার পরে একটা সহজ যে প্রতিক্রিয়া হচ্ছে, বেশিরভাগ লোক উপস্থিতিদের মধ্যে প্রত্যেকেই তার বক্তৃতা অত্যন্ত ইনফ্লুয়েন্স হলেন, এবং বক্তৃতার শেষে যখন ভোটাভুটি করা হলো, তখন অধিকাংশ লোকই আব্দুল মালিকের বক্তৃতাকে অধিক স্বীকৃতি দিলেন। এই ব্যাপারটা আমাদের তথাকথিত ছাত্রনেতাদের পছন্দ হয়নি। তারা এটাকে রিভার্স করার জন্য উঠে পড়ে লাগলেন, এবং অল্প দিনের মধ্যে তারা এর একটা পাল্টা অনুষ্ঠান টিএসসিতে, টিচার্স স্টুডেন্ট সেন্টার যেটা ছিল, এখন বোধহয় আছে, সেখানে ব্যবস্থা করলেন। এটা তারিখ ছিল 12ই অগস্ট, 12ই অগস্ট। এটা তোফায়েল, কারা আয়োজন করে? ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। আর ডাকসুর সহসভাপতি তখন তোফায়েল আহমদ, তোফায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সে সময় কি ডাকসুতে ছাত্রসংঘের রিপ্রেজেন্টেশন ছিল? না, আমাদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। আমরা অত বড় সংগঠন তখন ছিলাম না। মাত্র কিছু কিছু জায়গায়, কিছু কিছু হলে ইলেকশন লড়ছিলাম, যেমন আমার হল মহসিন হলে আমরা ইলেকশন লড়েছি। অন্যান্য হলেও কিছু কিছু নির্বাচনে অংশ নেওয়া শুরু হয়েছে। ডাকসুতে প্যানেল দেওয়ার মতো অবস্থা তখন আমাদের হয়নি আসলে। হল পর্যায়ে কি রিপ্রেজেন্টেশন ইলেক্টেড রিপ্রেজেন্টেশন শুরু হয় নাই, কিন্তু ইলেকশনে ভালো, মোটামুটি ভালো
অবস্থান ছিল ছাত্রসংঘের, এবং ইলেক্টেড পজিশন ছাড়াও হলগুলো যেমন বিভিন্ন হলে যে ম্যাচ চলতো, ম্যাচগুলা প্রথমত তো ইউনিয়ন হল সংসদই চালাতো, কিন্তু তাদের চুরিদারির কারণে মানে অল্প দিনের মধ্যে প্রভোস্টরা অত্যন্ত বিরক্ত হয়ে যেতেন, এবং তারা ছাত্রসংঘের আমার হলো তো বলতে পারবো প্রভোস্ট এন্দাস আলী সাহেব আমাকে রিকোয়েস্ট করলেন যে তুমি এটা টেক ওভার না করলে এটা কোনোদিন ঠিক হবে না। আপনি নিজে কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন? আমি তো অনেক কাল ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, সে তো ভর্তি হয়েছি তো হয় 67-এ, আর শেষ পর্যন্ত ছাত্র ছিলাম, ঝুলে 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 যেভাবে থাকে তখনকার ছাত্র নেতা ওইভাবেই। না, আব্দুল মালিকের সাথে কি আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নাকি সিনিয়র জুনিয়রের সম্পর্ক ছিল? বয়সে তো আমার জুনিয়র, কিন্তু আসলে তো মর্যাদার দিক দিয়ে, সাংগঠনিক মর্যাদার দিক থেকে তাকে বলতে হবে আমার সিনিয়রই হয়েছে, কারণ আব্দুল মালিক ঢাকা শহর শাখার সভাপতি হয়ে গেলেন, আমি তখন ঢাকা শহরের সদস্য এবং সুরা সদস্য ছিলাম, তো দুভাবেই হতে পারে। মানে সাংগঠনিক দিক থেকে উনি আপনার দায়িত্বশীল ছিলেন? সাংগঠনিক দিক থেকে দায়িত্ব ছিল, বন্ধু ছিল এবং ভাই ছিল। আচ্ছা, তারপর তোফায়েল আহমেদ উনি ডাকসুর তোফায়েল আমাদের বৈঠকে প্রি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করছিলাম যে তোফায়েলকে রিকোয়েস্ট করা হবে যেন আমাদের পক্ষ থেকে একজন বক্তা অ্যালাউ করে, তাহলে কোনো অসুবিধা হবে না, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মেসেজটা তোফায়েলের কাছে পাস অন করার জন্য। তোফায়েলকে আমি রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তার এখনকার মতো সে তখনও তার স্বভাব সুলভ যে ডিপ্লোম্যাটিক ওয়েতে, কূটনৈতিক কৌশলে সে আমাকে কনভিন্স করার চেষ্টা করলেন যে দেখেন আমি তো আসলে দিতে চাই, কিন্তু আমার সঙ্গী সাথীরা কেউ মানবে না, তো আপনারা মেহরবানি করে শুনে যান, কিছু অসুবিধা হবে না, কোনো অবাঞ্ছিত কিছু বলা হবে না এখানে। তো তখন আমি অবশ্য বললাম যে অবাঞ্ছিত কিছু যদি আসে কিন্তু তার প্রতিবাদ করা হবে, তো আপনার মনে রাখা দরকার। যাই হোক, সে সময় যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে সম্পর্ক কিরকম ছিল? মানে কমিউনিকেশন চ্যানেলগুলো ওপেন ছিল? তাদের নেতাদের তো মানে অন্যান্য সেকুলার ছাত্র সংগঠন, সেকুলার বামপন্থী নিজেদের মধ্যে তো মোটামুটি, যদিও তারা প্রকাশ্য মিটিংয়ে গালাগালিও করতো একে অন্যকে, কিন্তু কিছু কিছু সখ্যতা বন্ধুত্ব ছিল না এমন নয়, কিন্তু ছাত্র সংঘকে তারা তেমন একটা তোয়াক্কা করতো না, সুতরাং ছাত্র সংঘের নেতাদের সাথে সরাসরি যোগাযোগ করার তেমন চেষ্টা করতো না। এদের মধ্যে, ছাত্র সংঘদের মধ্যে যারা একটু আউটগোয়িং ছিল, চেষ্টা করে নিজেরাই সম্পর্ক স্থাপনের চেষ্টা করতো, তাদের সাথে কিছু সম্পর্ক মাত্র ছিল। এই সে সময় সক্রিয় ছাত্র সংগঠন কি কি ছিল? ছাত্র সংগঠন তখন অনেকগুলো, ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ, NSF তখন চালু ছিল অনেকটা, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন, যেটা মুসলিম লীগপন্থী, আর ছাত্র শক্তি ছিল, তবে বেশি শক্তি ছিল না, এটা মোটামুটি ছোটোখাটো অবস্থায় ছিল। আর ছাত্রসংঘ মোটামুটি ভালো অবস্থায় ছিল, কিন্তু কোনো ইলেক্টেড পজিশনে পৌঁছার মতো তখন অবস্থা দাঁড়ায় নাই আর কি। এরপর তোফায়েল আহমেদ সাথে আপনার কথোপকথন হলো? হ্যাঁ, তোফায়েলকে ওই অনুরোধ আমি স্টেজে গিয়েই করলাম, কিন্তু উনি রাজি হলেন না। শেষ পর্যন্ত আমাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন যে কোনো অনভিপ্রেত, কোনো অযাচিত কিছু হবে না, সুতরাং আপনারা মেহরবানি করে শুনে যান এই আর কি। তো আমি অবশ্য হুঁশিয়ারিও দিলাম যে অবাঞ্ছিত কিছু আসে কিন্তু এর প্রতিবাদ করা হবে, আমি সেটা মনে রাখবেন, এই আর কি। এরপর বক্তৃতা শুরু, প্রথম বক্তা ছিল মোজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়নের সভাপতি তখন, অথবা সাধারণ সম্পাদক, বারবার মনে নেই, কেন্দ্রীয়। তো সে তার বক্তৃতায় গন্ডগোল শুরু করলো আর কি। ছাত্র ইউনিয়ন অবিভক্ত ছিল না, দুটো ছিল।
পিকিংপন্থী আর মস্কোপন্থী। উনি কোন পন্থী ছিলেন? যদ্দূর মনে পড়ে সে মস্কোপন্থী ছাত্র সংগ্রহ, ছাত্র ইউনিয়নের এই সভাপতি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সময় সবচেয়ে শক্তিশালী কারা ছিল ক্যাম্পাসে? লেফটিস্ট ছাত্র সংগঠনগুলো সাধারণত ভালো রিক্রুট পেত, কারণ ছেলেদের একটা রোমান্টিক অবস্থান থেকে তারা দেখতো যে এরা প্রগতিশীল ইত্যাদি, এদের সাথে গেলেই ভালো। এই জন্য বেশিরভাগ ছেলে যে বুঝে হোক আর না বুঝে হোক তাদের সাথে জড়িত হতো। আর মস্কোপন্থী আর পিকিংপন্থী এই দুইটার মধ্যে? এটার মধ্যে অনেকটা সমান সমানই ছিল অবস্থা, অনেকটা সমান সমান। কখনো মস্কোপন্থীরা একটু অগ্রসর থাকতো, কখনো পিকিংপন্থীরা একটু। তো আদর্শিক এবং যে ভূরাজনৈতিক কারণে যে সমস্ত মতবিরোধ তাদের মধ্যে হয়েছে, এর ফলাফল কি তাদের ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক যোগাযোগেও কি এটার প্রভাব পড়তো? ভালো করে তো আমরা বলতে পারবো না, তবে কিছুই তো পড়তোই। এবং একে অন্যের মানে সমালোচনাতে তো তারা অন্তত পাবলিকলি ভালো সমালোচনা করতো। এক দলের ভিতরে বসে একসঙ্গে মধুর ক্যান্টিনে চাও খেত, সেটা ভিন্ন কথা। আচ্ছা, এরপর সেলিম বক্তব্য শুরু করলেন তখন। মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে যেটা প্রথম আপত্তিকর কথা বললেন সেটা হলো যে কোরআন 1400 বছরের পুরনো পুঁথি, এই 1400 বছরের পুরনো পুঁথির ভিত্তিতে কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না, এবং এই রকমের কোনো চেষ্টা করলে ছাত্র সমাজ এটা কোনোদিন গ্রহণ করবে না। তো তখন থেকে এই গোলমাল শুরু। আমি চেষ্টা করলাম আপত্তি জানানোর জন্য, কিন্তু আপত্তি গ্রহণ করা হয়নি। বারবার চেষ্টা করা সত্ত্বেও সে কন্টিনিউ করতে থাকলো, এবং ক্রমেই তার ভাষা আরও কঠিন থেকে কঠিনতর হতে থাকলো। পরে অবশ্য আমি মঞ্চে গিয়েও বাধা দেওয়ার চেষ্টা করলাম। এক মুহূর্তে বোধহয় মাইকও আমার হাতে নিয়ে নিলাম, সে তখন মোটামুটি মঞ্চ ছেড়ে চলে যাওয়ার অবস্থা। তো তখন তাদের কর্মীরা অনেকে টের পেল যে কাজটা উল্টো হয়ে যাচ্ছে, তখন তারা আমাকে ধরে এই উইংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তো আমাদের ছেলেরা তো নিচের থেকে দেখে তারা অনেকে এতে অত্যন্ত অস্বস্তি বোধ করতেছিল এবং চেষ্টা করলো কোনোভাবে আমাকে বাঁচাবার জন্য। প্রতিবাদ কি শুধু ছাত্র সংঘই করে নাকি সাধারণ ছাত্রছাত্রীদের, মানে যারা কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল? প্রতিবাদ আমাদের পরে অন্যরাও, প্রথমে থেকে ওর ছাত্র সংঘই করছে, তারপরে অন্যরাও সুর মিলেছে অবশ্য অনেকেই। তারপরে মাসুদ আলী তখন, এখন উনি কানাডাতে থাকেন, আব্দুল মালিকের বন্ধু, রুমমেট এবং একই ডিপার্টমেন্টের ছাত্র ছিল মাসুদ আলী। মাসুদ দেখতে ছাত্র ইউনিয়নের নেতার মতো লাগতো, ওদের মতো খদ্দরের লম্বা পাঞ্জাবি পাজামা পরতো, লম্বা চুল আর ইয়া বড় মত ছিল তার। তো দেখতে শুনতে তাকে ছাত্র ইউনিয়নের নেতাই মনে হতো। তো সে মঞ্চে উঠে গিয়ে ওদেরকে বলছে, কি হয়েছে ওর সাথে, কি হয়েছে, ওকে আমার কাছে ছেড়ে দাও বলে আমার হাতটা নিয়ে নিল ওদের হাত থেকে। ওরা মনে করলো যে ওদের কোনো নেতা হবে, ওকে আমার আমাকে ওর হাতে ছেড়েই দিল আর কি। মঞ্চে কি ওরা আপনাকে আক্রমণ করেছিল? না, আমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল আর কি, উইংসের দিকে, মানে মাইক থেকে আমাকে সরাইয়া উইংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তো আক্রমণ কিছু করে নাই, তখন মাত্র নিয়ে যাওয়ার চেষ্টা, মনে করতেছিল ভিতরে গিয়ে কিছু মেরামত করবে আর কি। তো সেই সুযোগ আর মাসুদ দিল না। তো যখন আমাকে টেনে এসে নিচে নিয়ে আসতেছিল তখন তারা বুঝতে পারলো যে ব্যাপার তো উল্টো হয়ে গেল আবার। তো তখন একরকমের টানাটানি অবস্থা, নিচের থেকে আমাদের কর্মীরা আমার পা ধরে টানতে থাকলো, আর এরা হাত ধরে উপর দিকে টানতে, এই টানাটানির অবস্থা। শেষ পর্যন্ত আমাদের কর্মীরাই জিতে গেল আর কি। আমি নিচে নেমে আসলাম কোনোভাবে, এরপর মারামারি লেগে গেল।
তো ওরা টিএসসির ভিতরে, হলের ভিতরে। হলের ভিতরে, তো তারা এখানে পক্ষগুলো কারা কারা ছিল ওখানে? ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ করেছিল, আর নিচে সাধারণ ছাত্ররা এবং ছাত্র সংঘ। ওরা আমাদেরকে টার্গেট করে ওই উপর থেকে চেয়ার ইত্যাদি ছুটতে শুরু করলো। আমার মাথায় 3-4টা চেয়ার একটার পর একটা এসে পড়লো। যাই হোক, মাথার মাঝখানে পড়ার কারণে আল্লাহ মাথা ফাটে টাটে নাই, কিন্তু প্রতিবারই আমি বসে যাচ্ছিলাম আর কি, প্রত্যেক চেয়ারের সাথে। তো তো মোটামুটি তখন দাঁড়ায় থাকার চেষ্টা করতেছিলাম। আব্দুল মালিক, আমি, শাহজামাল চৌধুরী, মোস্তফা শওকত, ইমরান, ইস্কান্দার আলী খান, যারা তখন মোটামুটি আমার মনে হয় নিজামী ভাইও, নিজামী, নুরুল ইসলাম, বেশ কয়েকজন তখন প্রাদেশিক ঢাকা শহর এবং কেন্দ্রীয় নেতা যারা ছিলেন সবাই একসঙ্গে ছিলাম। আমাদের ইচ্ছে ছিল যে আমরা কাউকে, কর্মী ভাইদের কাউকে হলে রেখে আমরা বেরিয়ে যাব না, আমরা তাদেরকে সবাই নিয়ে বেরোবো। কিন্তু ইতিমধ্যে এরা প্রথম দফায় তারা মোটামুটি হেরেই গেল। হেরে যাওয়ার পরে তারা হল ছেড়ে বেরিয়ে জগন্নাথ হল ইত্যাদিতে গিয়ে হকি স্টিক ইত্যাদি নিয়ে আবার ঘেরাও করার চেষ্টা করলো। তখন অলমোস্ট আমরা ঘেরাও হয়ে গেছি আর কি, টিএসসি চতুর্দিকে তারা ঘিরে ফেলছে, মানে বেরোবার মতো রাস্তা নেই। কিন্তু আমাদের কিছু অতি উৎসাহী কর্মীকে বের করা যাচ্ছিল না, তারা যেতেই চাচ্ছে না, তারা কন্টিনিউ করতে চাচ্ছিল। শেষ পর্যন্ত তাদেরকে টেনা হেঁচড়া করে বাইরে নিয়ে, তখন সরোয়ার্দী উদ্যান তো ছিল না, ছিল রেস কোর্স। তো রেস কোর্সে ওই রেসের ঘোড়ার যে চৌহদ্দি থাকে, কাঠের রেলিং, ওটা ছিল 2টা। তো আমরা ওটা টপকে কোনো রকম ভিতরে গেলাম। ভিতরে দ্বিতীয়টা টপকানোর পরে আমি আর চোখে কিছু দেখতেছিলাম না, ওই যে মাথার উপর চেয়ারগুলো করছে ওর প্রতিক্রিয়া শুরু হচ্ছিল তখন। তো আমি ভাইদের বললাম যে আমাকে ধরো, আমি পড়ে যাচ্ছি, আমি কিছু দেখতেছি না। তো 2-3 জন আমার 2 দিকের হাত ধরে টেনে হিসেবে কোনো রকম মাঝখানে একটা হিন্দু বাড়ি ছিল তখন, ময়দানের মাঝখানে, ওখানে নিয়ে গেল এবং ওখানে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার পরে আর কি হলো তো বলতে পারবো না অনেকক্ষণ। তো ভাইয়েরা তখন বলতে হয়, আমার হিন্দু মেয়েরা ওখানে লুক আফটার করা শুরু করছে, তারা মাথায় পানি টানি দিচ্ছিল। তারা ভাইয়েরা আমাকে রেখে বাড়ি পার হয়ে অন্য ওইদিকে বোধ হয় ওই পাশে গেলেন। অনেকক্ষণ পরে আমি আমার যখন হুঁশ হলো, দেখি যে মেয়েরা কান্নাকাটি করতেছে। তারা বললো যে তুমি বাবা কোনো দিকে যাবে না, এখানে থাকো, তোমাদের একজনকে মেরে ফেলছি ওখানে। কে মেরে ফেলছি, কোথায় মেরে ফেলছে? আমি ততক্ষণ তো আমি ভালো ফিল করতেছিলাম, আমি উঠে দাঁড়ায়, ওরা কান্নাকাটি করার পরেও আমি থামিনি, আমি ওইদিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে একটা জায়গা ওরা দেখা এলো, ওই জায়গায় আর কেউ নাই তখন, সবাই চলে গেছে। তো বোঝা গেল যে এখানে কিছু ধস্তাধস্তি হয়েছে, ঘাসের উপরে মোটামুটি চিহ্ন দেখা যাচ্ছিল। তো রক্তের দাগ দেখছি কিনা আমার মনে নাই ভালো করে, বোধ হয় রক্তের দাগও ছিল। তারপরে কাউকে না পেয়ে আমি রেস কোর্স ক্রস করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গিয়ে ওখান থেকে রিক্সা নিলাম। রিক্সাটা জিজ্ঞেস করে যাবেন কোথায়, বললাম যে মেডিকেল হসপিটালে চলো, ভাবলাম যে কিছু যদি হয়ে থাকে তাহলে অন্তত ইনিশিয়াল ট্রিটমেন্টের তো ব্যবস্থা হবে। তো ওখানে গিয়ে দেখি যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওখানে মেডিকেলের ছাত্রলীগের ছাত্ররা অত্যন্ত মারমুখী অবস্থায় আমাদের আহত যারা আসতেছে তাদের সাথে ব্যবহার করতেছে। আমাকেও প্রথমে এক বেডে শোয়ানো হলো এবং কিছু ট্রিটমেন্ট তারা দিল। আউটওয়ার্ড কোনো ইনজুরি না থাকার কারণে ইতিমধ্যেই তারা তাদের অনেক তীর্যক মন্তব্যের শিকারও আমাকে হতে হলো আর কি। যাই হোক, সে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে যা বুঝলাম যে আব্দুল মালিক উপরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আছে, ওখানে যেতে দেওয়া হবে না ইত্যাদি।
ওই সময় এই সংঘর্ষে ছাত্র ইউনিয়ন বা ছাত্রলীগের কোনো গুরুত্বপূর্ণ, তৎকালে গুরুত্বপূর্ণ বা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নেতা হয়েছে এরকম কেউ ছিল? সংঘর্ষের সময়টা তো আমি দেখি নাই, কারণ এটা আমার টিএসসিতে আমার আমার অত টিএসসি তো অবশ্যই ছিল, অনেকেই ছিল, এবং সরাসরি চেয়ার ছোড়াছুড়িতেও তারা পার্টিসিপেট করছে। নাম বলা যাবে? মানে একে তো এতদিন পরে ভালো করে না জেনে মানে মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যতদূর মনে পড়ে আমি প্রায় সবাইকেই দেখছি যে তারা যে কজন নাম করা ছাত্রনেতা ছিলেন প্রায় সবাই এতে শরীর হয়েছেন, কেউ পিছন থাকে। তবে তাদের একটা অভ্যাস হচ্ছে তাদের সাধারণ কর্মীদের লাগিয়ে দিয়ে ছাত্রসংঘের মতো নেতারা নিজেই আগে অগ্রসর হয়ে কর্মীদের সাথে নিয়ে কাজ করার অভ্যাস তাদের কম। তারা সব কর্মীদের লাগিয়ে দিয়ে নিজেরা পিছনে পালাভারি বেশিরভাগ চেষ্টা করতো, যখন পুরোপুরি মারামারি লেগে যায় আর কি। ওই সময় সেই সময় সংঘর্ষে এবং সংঘর্ষের পর যে ঢাকা মেডিকেলে আপনাদের সাথে যেরকম ব্যবহার করা হলো, এটাতে মূল অগ্রণী ভূমিকা কোন ছাত্র সংগঠনের ছিল? ছাত্র ইউনিয়ন মেবি। আর ছাত্রলীগের পার্টিসিপেশনটা কিরকম ছিল? ছাত্রলীগও ছিল, তবে ছাত্র ইউনিয়ন ছেলেরাই যেহেতু ডাক্তার মেডিকেল ছাত্রদের মধ্যে তাদের সংখ্যা বেশি ছিল। ছাত্রলীগের ছাত্র ইউনিয়নের ছেলেরাই ছিল, লীগের ছেলেরাও ছিল, তবে ছাত্র ইউনিয়নরাই মোটামুটি আউটস্পোকেন বলতে হবে ছিল বেশিরভাগ। আর সংঘর্ষের সময় তো পুরো মনে নেই ভালো করে, সবাই ছিল মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। তো ছাত্রলীগের লোক ছেলেরা বেশি একটু উষ্ণ মস্তিষ্কের, সুতরাং এই ধরনের মারামারিতে তারা অগ্রসর ভূমিকা নেবে তো কোনো আশ্চর্য নয়। তুফাইল তো ইয়েতে ছিল, স্টেজে ছিল, তার ভূমিকা কি ছিল? তুফাইল স্টেজে, ওর পর তো এই ডিসঅ্যাপিয়ার্ড সামহাও, ওখানে সামনে বেশিক্ষণ থাকেনি। সংঘর্ষে তার সরাসরি কোনো ভূমিকাও ছিল না বলতে পারবো না, দেখিনি। আমরা যে বাংলাদেশের বিভিন্ন আলোচনাতে এরপরে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বিভিন্ন নেতাদের নাম শুনি, সেগুলো কতখানি ঠিক? অনেকের ধারণা যে রেসকোর্সের মাঠে যে মালেকের উপর আক্রমণ হয়েছে সেখানে তারা অনেকেই নেতৃস্থানীয় লোকেরাই ছিল। অনেকে তার ছবি যদিও বেরিয়েছে পত্রিকায়, ছবিগুলো এত বেশি ডিস্টিংক্ট ছিল না যে তার থেকে পুরোপুরি শনাক্ত করা যায়। আচ্ছা, ওই সময়কার মাওলানা নিজামী কি সময় ছাত্র সংঘের কি দায়িত্বে ছিলেন? উনি নিখিল পাকিস্তান সভাপতি ছিলেন 1969 সালে। উনি ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন? উনি ঢাকায় হাজির ছিলেন। ওই দিন অনুষ্ঠানে উনিও ছিলেন? অনুষ্ঠানে ছিলেন কিনা বলা মুশকিল, কিন্তু সংঘর্ষের যখন শুরু হলো তখন ঢাকায় ছিলেন। সংঘর্ষের সময় ছিলেন না মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ওই দিন টিএসসি তে উনি ছিলেন না? ভালো করে মনে নেই, ভালো করে মনে নেই। আচ্ছা, তারপর যখন আব্দুল মালিককে যখন মেডিকেলে নেওয়া হলো, আপনি যখন মেডিকেলে গেলেন, এরপর কি হলো? না, মেডিকেল তো আমি যত জলদি পারি ওখান থেকে বেরোবার চেষ্টা করলাম, বেরিয়ে গেলাম। পরে আমাদের কর্মীরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে তো যেতে দেয় না, কিন্তু সিঁড়িতে বাইরে করিডোরে অবস্থান করা শুরু করলো। দুই কারণে, একটা হচ্ছে যে আব্দুল মালিকের এর পরে যেন আর কোনো অত্যাচার না হয় তার নিশ্চিত করার জন্য, আর তার ভালো চিকিৎসার দাবিতে। তো সেখানে অনেকেই সময় কাটেছে, তো ইভেন রাতের বেলাও কর্মীরা ছিল সেখানে। চিকিৎসা কি ব্যাহত হচ্ছিল? চিকিৎসার ব্যবস্থা হচ্ছিল না, ওখানে চিকিৎসার কোনো সমস্যা হচ্ছিল না, চিকিৎসার কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু যেহেতু ছাত্র ইউনিয়নের বহু ছেলে ছাত্র ডাক্তার, এরা কোনো রকমের
মানে কোনো রকমের খারাপ কোনো আচরণ করে কি না এটা নিবৃত্ত করা দরকার ছিল। আর ডাক্তারদের মধ্যেও কেউ কেউ তো বামপন্থী ছিলেন, কিন্তু বামপন্থী হলেও তারা মনের দিক থেকে উদার ছিলেন। কোনো রোগীর সাথে অন্যায় ব্যবহার করা বোধহয় কেউ চিন্তাও করতেন না তখন, আল্লাহ ভালো জানেন। আর ছাত্র ডাক্তারদের মধ্যে? ছাত্র ডাক্তাররা তো অবশ্য তাদের একরোখা অ্যাটিটিউড ছিলই। আপনাদের যারা যেহেতু তাদের অনেককেই আমি ইন্টেন্সিভ নট ইন্টেন্সিভ কেয়ার হোয়াট এভার দে কল ইট, ইমার্জেন্সি ট্রিটমেন্টের জায়গায় যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে তারা যে সমস্ত কমেন্ট করতেছিল মোটেই ফ্রেন্ডলি ছিল না। আর অন্যান্য আহত আর কেউ কে আহত হয়েছিল অনুষ্ঠান ওই সমস্যায়? অনেক আহত হয়েছিল, শহীদ তো আরেকজন হয়েছে আব্দুল মালিক ছাড়াও। আমার যদ্দূর মনে আছে তার নাম ইদ্রিস বোধহয়, মোহাম্মদ ইদ্রিস যদি আমি ভুলে না যাই। দুজন শহীদ ছিল তো, খালি আব্দুল মালিকই নাম। উনি কি ছাত্র সংঘের ছিলেন? হ্যাঁ। তাহলে ছাত্র সংঘের প্রথম শহীদ হিসেবে আব্দুল মালিককে কেন বলা হয়? তার বলতে তারপরে মারা গেছেন আর কি, ওই দিনই মারা যান নাই, ওই সময় মারা যান। আচ্ছা, উনি তখন আহত হিসেবে? আহত হিসাবে ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, উনি কোথাকার ছাত্র ছিলেন? ঢাকা ইউনিভার্সিটির কোনো ডিপার্টমেন্টের আই থিঙ্ক ইসলামিক স্টাডিজ অথবা সামথিং, মনে নেই আমার ভালো করে। আচ্ছা, উনি ছাত্র সংঘের কোন পদে ছিলেন মনে আছে? সাধারণ সদস্য ছিলেন। পার্টি হায়ারার্কিতে সদস্য কোন পদে ছিল? কোনো নেতৃস্থানীয় পজিশন না। আচ্ছা, নেতৃস্থানীয় পজিশন না। তারপর আব্দুল মালিকের এই সংঘর্ষ হলো, উনি হসপিটালাইজড হলেন, এটার প্রতিক্রিয়া এবং তার চিকিৎসার কিরকম কি অবস্থা হলো? ওটা তো প্রথমত সুশীল সমাজ বলা যায়, সুশীল সমাজে তো দুই অংশ, বেশিরভাগ ডানপন্থী এবং ইসলামপন্থীরা অত্যন্ত শক্ত হলেন এবং অনেকে তো প্রকাশ্য বিবৃতি দিলেন, বক্তৃতা দিলেন, কবিতা লিখলেন। আমার অবশ্য ইন্তেকালের পরে অনেকে দেখতে আসলেন হসপিটালে তাকে। আর অন্যদিকে বামপন্থী এবং জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজরা উল্টো ছাত্রসংঘের সমালোচনা করেও বক্তব্য পেশ করতে থাকলেন। চিকিৎসার ব্যাপারে আমার মনে সর্বোচ্চ চেষ্টাই করে হলো পাকিস্তান থেকে নিউরো স্পেশালিস্ট জুম্মা খানকে আনানো হলো। এটা কি করলো? সরকারি করেছেন আমার যতদূর ধারণা, অথবা মেডিকেল কলেজ নিজে দেখান। উনি সারা দেশের মধ্যে সবচেয়ে বড় নিউরো স্পেশালিস্ট ছিলেন। তো উনি আসার পরেও আর শেষ পর্যন্ত আব্দুল মালিককে বাঁচানো গেল না আর কি। যারা সমালোচনা করছিলেন ছাত্র সংঘে, তাদের গ্রাউন্ডটা কি ছিল? সমালোচনার গ্রাউন্ডটা কি ছিল? তারা উল্টো বলছিল ছাত্র আজকালও যা করা হয়ে থাকে, উল্টো ভিকটিমকেই আসামি বানাবার চেষ্টা, এরাই গন্ডগোল করছে, এরাই মারামারি করছে, দে আর রেসপন্সিবল। সেম ওয়ে ইটস হ্যাপেনিং না, নতুন কিছু নয়, একই তাদের প্রচেষ্টা। তাহলে আমরা যে দেখি যে আব্দুল মালিকের মৃত্যু শাহাদাতের পর শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বিভিন্ন লোক যে সব বিবৃতি দিয়েছে, সেটার প্রেক্ষাপটে পরের দিকে, শুরুর দিকে দেয় নাই, ওদিকে কিছু লোক তো এটাকে রেসিস্ট করার চেষ্টা করছে, কিন্তু শহীদ হয়ে যাওয়ার পরে অনেকেরই টনক নড়লো। এবং যেহেতু ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির অধ্যাপকরা, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সকলেই মানে অত্যন্ত শোকাহত বিবৃতি ইত্যাদি দিতে থাকলেন, তখন জাতীয় নেতাদের পক্ষেও বিবৃতি না দিয়ে উপায় থাকলো না আর কি। এরপর তারপরের প্রতিক্রিয়া কি হলো? এরপর এই হত্যাকাণ্ড নিয়ে মামলা বা সংঘর্ষকে কেন্দ্র করে কোনো মামলা, এটার বিচার? মামলা তো দায়ের হয়েছে প্রায় সব পলিটিক্যাল মামলার মতো, রাজনৈতিক মামলার মতো। এগুলো শেষ পর্যন্ত কোনোটাই পৌঁছায় না, কিছুদিন পরেই আস্তে আস্তে এর
গতি শিথিল হয়ে যায় এবং একসময় এটা একেবারে ধামাচাপা পড়ে যায় আর কি। আব্দুল মালিকের ব্যাপারও তাই হয়েছে। মামলা কবে করা হয়? এটি কি হত্যা মামলা ছিল? এটা তো পুলিশ বাদী হয়েই মামলা করে, ওই সময় কেউ নিজেরা রুল করে। এই ধরনের ইনসিডেন্টের পরে নিয়ম হচ্ছে যে পুলিশ নিজেই প্রসিডিং শুরু করে আর কি। পুলিশ বাদী হয়ে মামলা করলো, এটা কি হত্যা মামলা ছিল নাকি? হত্যা মামলা তো বটেই। হত্যা মামলা ছিল। আর সংঘর্ষের ঘটনায় কোনো মামলা ওখান থেকে আসেনি না? আচ্ছা, তো সে সময় মামলায় কাদেরকে অভিযুক্ত করা হয়েছিল? আমার মনে হয় সরাসরি নাম দিয়ে অভিযুক্ত করা হয়নি, আমার ভালো করে মনে নেই এখন। আচ্ছা, এই মামলার পরে খোঁজ খবর কি হলো, কতদূর কি হলো সেটা কি জানা আছে বা মনে আছে? না, অনেকদিন পর্যন্ত এ নিয়ে ছাত্র সংঘ তো অবশ্যই, ছাত্র সংঘ জামাত বিবৃতি ইত্যাদি দিয়েছে, দাবি দেওয়া জানানো হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা কোথাও পৌঁছায়নি। সরকারও আস্তে আস্তে তাদের পাশে আরও অনেক বড় বড় সমস্যা ছিল, তারা ক্ষমতায় থাকবে কি থাকবে না এ ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে। যখন আইয়ুব খান নিজে যাবে কি থাকবে তার চিন্তায় অস্থির ছিল, সুতরাং এই সমস্ত ব্যাপার তাদের কাছে অত্যন্ত ছোট কিছু ছিল আর কি। এটা নিয়ে বেশি মাথা ঘামাবার চেষ্টা করে রেখে। আপনার কথা শুনে যতখানি বুঝতে পারছি যে ঘটনা 12ই আগস্ট, ঘটনা 12ই আগস্টে মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্য থেকে শুরু হয়। সেইখানে আব্দুল মালিকের উপরে আক্রোশটা কেন? কারণ এটা তো আসলে আব্দুল মালিক, ওনাকে টার্গেট করা হয়েছিল নাকি ঘটনাচক্রে উনি মারা গেছেন? কয়েক কারণে। একটা তো আব্দুল মালিক তখন ঢাকা শহর শাখার সভাপতি, তাকে লোকে চেনে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে কারণে তারা টিএসসির পাল্টা সভাটা করলো, দ্যাট ওয়াজ বিকজ অফ দ্যাট নিপা সেমিনার। আর নিপাতে আব্দুল মালিক ওয়াজ স্টার স্পিকার, সুতরাং সেখানেই তাকে টার্গেট তো অবশ্যই করা হয়েছে যে একে কোনোভাবে একটা শায়েস্তা করতে হবে। মানে ওনার হত্যাকাণ্ড এটা কোনো অ্যাক্সিডেন্ট না যে সংঘর্ষের মধ্যে মারা গেছে এরকম? আমার মনে হয় সংঘর্ষ তো সে করেইনি, সে সংঘর্ষর ইয়ে নয়। সে তো তারা তখন মোটামুটি চলে যাচ্ছিল টিএসসি ছেড়ে, তখন তো সংঘর্ষের ব্যাপার নেই। তাদেরকে 10-12টা গুন্ডা ঘেরাও করে ওখানে পিটায় মারছে, এই হচ্ছে ব্যাপার, তো মারামারি হয়। তো ওনার অবস্থান কি ছিল এই পুরো বাঘ বিতণ্ডার সূত্রপাত থেকে শুরু করে সংঘর্ষ, কিন্তু ওনার অবস্থান কি ছিল? কর্মীদের বাঁচাবার চেষ্টা তো করছে। উনি কি পুরো একদম প্রথম থেকে, অনুষ্ঠানের প্রথম থেকে উপস্থিত ছিলেন? তা আপনি যখন ওখানে মঞ্চে উঠে প্রতিবাদ করলেন সে সময় উনি কি করছিলেন? ছিল, কারণ আমার উপর আমাকে দায়িত্ব দেওয়া ছিল প্রতিবাদ করার এবং তোফারের সাথে নেগোসিয়েশন করা এবং প্রথম প্রতিবাদ করা। ওইসব প্রতিবাদ সবাই করতে পারে, ইনক্লুডিং হিম অ্যান্ড আদার্স। আচ্ছা, এরপর উনি কিভাবে ওখানে ওই জায়গাটাতে ওনারা কিভাবে ঘেরাওকৃত হলেন? ওনার সাথে আরো একজন কি ছিল নাকি? ওই ইয়েতে রেস করছে। হ্যাঁ, এরা তো আমি তো বলতে পারবো না, আমাকে এখানে রেখে বাকি আমার সাথে যারা ছিল সঙ্গী সাথী, কিছু কিছু নাম মনে আছে, সবার নাম মনে নাই, কারণ আমি তো তখন আসলে অজ্ঞান হয়ে যাচ্ছি অবস্থা। তো ওখানে আমাকে রেখে তারা সবাই আসলে ওই বাড়ি পার হয়ে ওই দিকে গেছে। তারপর কিভাবে এদের কয়েকজনকে ঘেরাও করলো এটা বোঝা মুশকিল, আমি তো বলতে পারবো না, সরাসরি সামনাসামনি দেখিনি এটা। আচ্ছা, এরপর আপনাদের মধ্যে আলোচনা হয় না এটা নিয়ে? কিছু আলোচনা হয়েছে, আমার মনে হয় ঘেরাও করার পরে দুই একজন তো কেটে পড়তে পারছে, সবাই পারে নাই আর কি। আব্দুল মালিক আর ইদ্রিস পারে নাই। সে সময় কি তাদের হাতে আত্মরক্ষার জন্য কোনো কিছু ছিল? আমার মনে হয় কিছু ছিল না, আমাদের ধারণা কিছু থাকার কথা না, কিছু ছিল না, সম্পূর্ণ নিরস্ত্র। ওরা বরং প্রতিপক্ষ নিজ হল থেকে হকি স্টিক, লাঠি সোটা এবং ইভেন ছুরি চাকু নিয়েও এসে হাজির হয়েছে। আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এত শর্ট টাইমের মধ্যে দেখা যাচ্ছে যে ওরা মারামারির জন্য হকি স্টিক বা ছুরি চাকু এগুলা নিয়ে আসছে, জাস্ট খালি টিএসসি থেকে হচ্ছে যে রেস্ট্রোস ময়দানে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে প্রোগ্রামের আগে ওদের এই অ্যারেঞ্জমেন্টটা ছিল।
না এরকম কিছু কিনা? হলগুলো তো খুব দূরে না। দূরে না, তারপরেও TSC টিএসসি থেকে এই জগন্নাথ হলে যাইতে যত সময় লাগে হ্যাঁ। তার চেয়ে কম সময় তো রেসকোর্স না, আমরা রেসপন্সে বেরোতেই তো দেরি করছি। কারণ আমরা আমাদের কর্মীদেরকে সবাইকে না বেরোতে পারতেছিলাম না। আর কয়েকজন আসতে বেরোতে চাচ্ছিল। কয়েকজন খুব মানে তখন পুরো 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 জোশে এসে গেছে, তাদেরকে টেনে হিসেবে বের করা যাচ্ছিল না। কেন, ওখানে কি হচ্ছিল তখন? ওইদিকে ওরা ঢিল ছুটতেছে, আমাদেরগুলো ঢিল আচ্ছা। পাল্টা ঢিল ছুটতেছে, ইত্যাদি চলতেছে আর কি। কিন্তু এদিকে যে ঘেরাও হয়ে যাচ্ছেন সেটা কি তারা বুঝতে পারেন নাই? দেখতে তো পাইছে, কিন্তু তারপরেও তখন মানে মাথা কাজ করার এখানে ফুল কনসিকোয়েন্সটা পুরো করেন নাই। এরপর আব্দুল মালিক 15 আগস্ট শহীদ হইলেন। হ্যাঁ। তারপর ওনার জানাজা এবং অন্যান্য জানাজা তো অবশ্য প্রথমে আমরা ঢাকাতেই করতে চাইছিলাম, কিন্তু কর্তৃপক্ষ, বিশেষত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সম্ভবত সরকারি কর্তৃপক্ষ উভয়ই চেষ্টা করছেন ঢাকায় কোনো রকমের জানাজা অ্যাভয়েড করা যায় কিনা। শেষ পর্যন্ত আমাদের প্রেশারে জানাজা ইউনিভার্সিটি মসজিদে হলো। হওয়ার পরে সেখানে অনেক বড় বড় লোকও ছিলেন, কবি, সাহিত্যিক এবং সমাজের ফরুখার মতো কবিতাই লিখলেন, দেখো দেখো শহীদের মুখচ্ছবি অক্ষত অম্লান। সেই কবিতা ওনারা দেখে তখনই। তারপরে অবশ্য সরকার তাদের আগের ইয়ের উপর ইনসিস্ট করলো যে কবর এখানে দেওয়া যাবে না, কবর খোকসাবাড়িতে ওনার গ্রামে। কেন সরকার কেন ঢাকাতে দিতে মানে জানাজাও করতে দিল না? পরে সরকারের ভয় ছিল যে এখানে ফার্দার এটা ডিস্টারবেন্সের একটা সূত্রপাত হয় কিনা এটাকে কেন্দ্র করে, এগুলা এড়ানোর জন্য এখনো যা করে একই ব্যাপার আর কি। এখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করি যে ওই সময় পূর্ব পাকিস্তানের সমাজ এবং রাজনীতিতে এবং সরকারের সাথে সম্পর্কের জায়গায় কোট অ্যান্ড কোট ইসলামপন্থীদের অবস্থান কি ছিল এবং কোট অ্যান্ড কোট সেকুলারদের অবস্থান কিরকম ছিল? অর্থাৎ প্রশাসন, সরকার, সেখানে কার প্রভাব কিরকম ছিল? প্রশাসনের ভিতরে তো মানে ব্যুরোক্রেটদের মধ্যে তো অনেকেই তাদের প্রভাবিত ছিল, তার মধ্যে অনেকেই লেফটিস্ট, অনেকেই ন্যাশনালিস্ট ছিল। সুতরাং তারাই সরকার মানে কর্তৃপক্ষ, হেড অফ দি স্টেট, মিনিস্টাররা যা চিন্তা করে করুক, আসল পলিসি তো চালায় আমলারা। আমলাদের মধ্যে এবং ফোর্সেসের মধ্যে তাদের লোকজন বেশি ছিল, আর তারাও এই বুদ্ধি দিত যে এখানে যদি দেও তাহলে এখানে আরও মারামারির সূত্রপাত হবে, সুতরাং এর থেকে এগুলো অ্যাভয়েড করাই ভালো। সুতরাং সরকারের বাকি যারা নেতারা ছিলেন তারা এদের কথাই বেশি মানে কদর করতো এবং সে মতোই পলিসি ঠিক করতো আর কি। আর সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি ওয়াজ মোর অর লেস ডিভাইডেড। তাদের পক্ষে তো অন্তত আরবান এলিটদের মধ্যে তো বেশিরভাগ ইসলামী ছিল না। এটা একেবারে বেশি থেকে বেশি হলে 2/3 1/3 ব্যাপার হবে। ওইদিকে সেকুলার সোশ্যালিজমের পক্ষে 2/3 হবে, আর ইসলাম অথবা ডানপন্থীদের দিকে 1/3 হবে। সরকারের সাথে তাদের যোগাযোগ কিরকম ছিল বা সরকারি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা ওই যে করলাম, যেহেতু তাদের সূত্র ছিল, দে হ্যাড কানেকশন, প্রপার একটা চ্যানেল তাদের ছিল, যেটা আমাদের হতে ছিল না। আমাদের বেশি আমলা ছিল না, বেশি আমাদের মুরব্বী ছিল না, যারা এই জন্য আমাদের পক্ষ থেকে পরে যখন মন্ত্রীও করা হলো তখন তাদের পিএসের জন্য লোকজন খোঁজাখুঁজি করে বের করতে হয়েছে, কারণ সেক্রেটারিয়েটে আমাদের লোকজন ছিল তেমন। তারপর ঢাকাতে আব্দুল মালিকের জানাজা হলো। এরপর তারপর তার লাশ নিয়ে জানাজা নিয়ে তার গ্রামের বাড়িতে খোকসা বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেখানে দাফন হলো। ওনার পরিবারের রিয়াকশন কি ছিল? আমার মনে হয় যদ্দূর মনে পড়ে খুব সাহসী একটা রিয়াকশন দিয়েছেন আর কি, সে প্রতিক্রিয়া তাদের খুবই অত
অতটা আফসোসও করে নাই, বরং শাহাদাতের যে মর্যাদা এর জন্য তারা অত্যন্ত সন্তুষ্ট ছিল। আল্লাহর উপর তাদের ভরসা কোনোভাবেই কমেনি। ওনার ভাই বোন কতজন ছিল জানা আছে? না, আমার মনে নেই এখন। ওনার পরিবারের কারোর সাথে ছাত্র হ্যাঁ, সংসদের পক্ষ থেকে- লোকরা বাড়িতে গেছে, ইন্টারভিউ করছে, ওগুলা তো অনেক বিবরণ আছে। আমরা যেহেতু এখানে ব্যস্ত হয়ে পড়লাম অন্যান্য কাজে, এবং এই শাহাদাতের ফলে সিচুয়েশন তো অনেকটা আমাদের উপরে আমাদের বিরুদ্ধে জটিল আকার ধারণ করলো। ফলে এখানে অনেক স্টেপস নিতে হয়েছে, যেটা কিছু কিছু আমি আমার আর্টিকেল লিখছি, যে ছাত্রসংঘের যারা এর আগে দায়িত্ব ত্যাগ করে নিজ নিজ প্রফেশনে চলে গেছেন, বিভিন্ন ইউনিভার্সিটির কিংবা কলেজে চাকরি নিয়ে গেছেন, কেউ অন্য জায়গায় গেছেন, তাদেরকে তাদের চাকরি ছেড়ে ঢাকা ফিরে আসার জন্য অনুরোধ করা হলো, এবং অনেকেই ফিরে আসলেন। কি কারণে? কারণ মানে এই গ্যাপগুলো পূরণ করার জন্য, যে যে চ্যালেঞ্জ সামনে আসতেছে, এটা মোকাবেলা করার জন্য এনাফ অন্তত থিঙ্কিং হেডেরও দরকার ছিল বলে সংগঠন মনে করলো আর কি। আর পশ্চিম পাকিস্তানে এটার প্রতিক্রিয়া কি ছিল? তো যদ্দূর তাদের ছিল যে বিরাট ভাবে, যে পশ্চিম পাকিস্তানের লোকেরা ভাবাবেগে করে, বিশেষত ইসলামপন্থীরা, সুতরাং এটা তাদের জন্য একটা বিরাট ব্লো ছিল, এবং তারা এটা সব জায়গায় এই শাহাদাতকে শুধু তখনই নয় এবং পরেও দীর্ঘদিন পর্যন্ত, এখন পর্যন্ত মনে রাখার এবং এটাকে ওই দিনটাকে পালন করার মতো অবস্থা এখনো আছে তাদের মধ্যে। আব্দুল মালিকের জানা যায় তখন কি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা ওই যাদেরকে বামপন্থী বলা হয় ওনারা আসছিল? না, কেউ না। পরে শোকসভা জাতীয় এরকম অনুষ্ঠান? না, আমার মনে হয় কেউ আসেনি। অনুষ্ঠান কি করা হয়েছিল? অনুষ্ঠান তো হয়েছে, ছাত্রসংঘের উদ্যোগে হয়েছে আর কি, যেটা হতে পারতো, এবং আমরা চেষ্টাও হয়তো করতে পারতাম, রাজি হইতো কিনা জানি না। ইউনিভার্সিটির পক্ষ থেকে করা উচিত ছিল, সেটা আমরাও ততটা সাহসী পদক্ষেপ নেইনি এবং চেষ্টাও করিনি। আর ইউনিভার্সিটিও কতটা অগ্রসর হতেন বলা মুশকিল, কারণ শিক্ষকদের মধ্যেও তো ইসলামপন্থী এবং ডানপন্থীর সংখ্যা খুব বেশি ছিল না। তারপর মালিক হত্যা মামলা অফিসিয়ালি কবে এটা হয়? এটা কি কখনো কোনো প্রোগ্রেস হয়েছিল? না, কি আমার মনে হয় এটা কোনো কাউকে গ্রেফতার করা হয়েছিল না। যদিও আমি ঝাপসা হোক আর ভালো হোক, কিছু ফটোগ্রাফিক এভিডেন্স তো ছিল, করলে করা যেত, ইট ওয়াজ নেভার ডান। এবং এর জন্য দাবি দাওয়াও করছে, আমরা করেছি, অনেক বিবৃতি ইত্যাদি দেওয়া হয়েছে পরেও, যে কেন গ্রেফতার করা হয় না, কেন মামলা চলে না। কিন্তু কি এক ধরনের কারণ জন্য আমলাতান্ত্রিক ইন্টারফিয়ারেন্স এবং সেই সাথে সরকারি অনীহা, দুটোই কাজ করেছে। সরকারের কেন অনীহা ছিল? কি তারা খামাখা আরো রিস্কের মধ্যে আরো এন্টাঙ্গেল হবে কেন? তাদেরকে যেভাবে আমলারা বোঝাতো সেভাবেই সরকার চলবে। মানে মামলা কার্যক্রম যুদ্ধের আগেই স্থগিত হয়ে গেছিল? অনেক আগে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। জানাজা তো অবশ্য প্রথমে আমরা ঢাকাতেই করতে চাইছিলাম, কিন্তু কর্তৃপক্ষ, বিশেষত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সম্ভবত সরকারি কর্তৃপক্ষ উভয়ই চেষ্টা করছেন ঢাকায় কোনো রকমের জানাজা অ্যাভয়েড করা যায় কিনা। শেষ পর্যন্ত আমাদের প্রেশারে জানাজা ইউনিভার্সিটি মসজিদে হলো। হওয়ার পরে সেখানে অনেক বড় বড় লোকও ছিলেন, কবি, সাহিত্যিক এবং সমাজের। ফরুক আহমদ কবিতাই লিখলেন, দেখো দেখো শহীদের মুখচ্ছবি অক্ষত অম্লান। সেই কবিতা ওনারা দেখে তখনই। তারপরে অবশ্য সরকার তাদের
আগের ইয়ের উপর ইনসিস্ট করলো যে কবর এখানে দেওয়া যাবে না, কবর খোকসাবাড়িতে ওনার গ্রামে। কেন সরকার কেন ঢাকাতে দিতে মানে জানাজাও করতে দিল না পরে? সরকারের ভয় ছিল যে এখানে ফার্দার এটা ডিস্টারবেন্সের একটা সূত্রপাত হয় কিনা এটাকে কেন্দ্র করে, এগুলা এড়ানোর জন্য এখনো যা করে একই একই ব্যাপার আর কি। এখান থেকে আঙ্কেল একটা জিনিস জিজ্ঞেস করি যে ওই সময় পূর্ব পাকিস্তানের সমাজ এবং রাজনীতিতে এবং সরকারের সাথে সম্পর্কের জায়গায় কোট আনকোট ইসলামপন্থীদের অবস্থান কি ছিল এবং কোট আনকোট সেকুলারদের অবস্থান কিরকম ছিল, অর্থাৎ প্রশাসন সরকার সেখানে কার প্রভাব কিরকম ছিল? প্রশাসনের ভিতরে তো মানে ব্যুরোক্রেটদের মধ্যে তো অনেকেই তাদের প্রভাবিত ছিল, তার মধ্যে অনেকেই লেফটিস্ট, অনেকেই ন্যাশনালিস্ট ছিল। সুতরাং তারাই সরকার মানে কর্তৃপক্ষ, হেড অফ দি স্টেট, মিনিস্টাররা যা চিন্তা করে করুক, আসল পলিসি তো চালায় আমলারা। আমলাদের মধ্যে এবং ফোর্সেসের মধ্যে তাদের লোকজন বেশি ছিল, আর তারাও এই বুদ্ধি দিত যে এখানে যদি দেও তাহলে এখানে আরও মারামারির সূত্রপাত হবে, সুতরাং এর থেকে এগুলো অ্যাভয়েড করাই ভালো। সুতরাং সরকারের বাকি যারা নেতারা ছিলেন তারা এদের কথাই বেশি মানে কদর করতো এবং সে মতোই পলিসি ঠিক করতো আর কি। আর সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি ওয়াজ মোর অর লেস ডিভাইডেড। তাদের পক্ষে তো অন্তত আরবান এলিটদের মধ্যে তো বেশিরভাগ ইসলামী ছিল না। এটা একেবারে বেশি থেকে বেশি হলে 2/3 1/3 ব্যাপার হবে। ওইদিকে সেকুলার সোশ্যালিজমের পক্ষে 2/3 হবে, আর ইসলাম অথবা ডানপন্থীদের দিকে 1/3 হবে। সরকারের সাথে তাদের যোগাযোগ কিরকম ছিল বা সরকারি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা ওই যে বললাম, যেহেতু তাদের সূত্র ছিল, দে হ্যাড কানেকশন, প্রপার একটা চ্যানেল তাদের ছিল, যেটা আমাদের হয়তো ছিল না। আমাদের বেশি আমলা ছিল না, বেশি আমাদের মুরব্বী ছিল না, যারা এই জন্য আমাদের পক্ষ থেকে পরে যখন মন্ত্রীও করা হলো তখন তাদের পিএসের জন্য লোকজন খোঁজাখুঁজি করে বের করতে হয়েছে, কারণ সেক্রেটারিয়েটে আমাদের লোকজন ছিল না তখন। তারপর ঢাকাতে আব্দুল মালিকের জানাজা হলো, এরপর তারপর তার লাশ নিয়ে জানাজা নিয়ে তার গ্রামের বাড়িতে খোকসা বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেখানে দাফন হলো। ওনার পরিবারের রিয়াকশন কি ছিল? আমার মনে হয় যদ্দূর আমার মনে পড়ে খুব সাহসী একটা রিয়াকশান দিয়েছেন আর কি, সে প্রতিক্রিয়া তাদের খুবই অতটা আফসোসও করে নাই, বরং শাহাদাতের যে মর্যাদার জন্য তারা অত্যন্ত সন্তুষ্ট ছিল। আল্লাহর উপর তাদের ভরসা কোনোভাবেই কমে নেই। ওনার ভাই বোন কতজন ছিল জানা আছে? না, আমার মনে নেই এখন। ওনার পরিবারের কারোর সাথে হ্যাঁ, লোকরা বাড়িতে গেছে, ইন্টারভিউ করছে, ওগুলা তো অনেক বিবরণ আছে। আমরা যেহেতু এখানে ব্যস্ত হয়ে পড়লাম অন্যান্য কাজে, এবং এই শাহাদাতের ফলে সিচুয়েশন তো অনেকটা আমাদের উপরে আমাদের বিরুদ্ধে জটিল আকার ধারণ করলো। ফলে এখানে অনেক স্টেপস নিতে হয়েছে, যেটা কিছু কিছু আমি আমার আর্টিকেল লিখছি, যে ছাত্রসংঘের যারা এর আগে দায়িত্ব ত্যাগ করে নিজ নিজ প্রফেশনে চলে গেছেন, বিভিন্ন ইউনিভার্সিটির কিংবা কলেজে চাকরি নিয়ে গেছেন, কেউ অন্য জায়গায় গেছেন, তাদেরকে তাদের চাকরি ছেড়ে ঢাকা ফিরে আসার জন্য অনুরোধ করা হলো, এবং অনেকেই ফিরে আসলেন। কি কারণে? কারণ মানে এই গ্যাপগুলো পূরণ করার জন্য, যে চ্যালেঞ্জ সামনে আসতেছে, এটা মোকাবেলা করার জন্য এনাফ অন্তত থিঙ্কিং হেডেরও দরকার ছিল বলে সংগঠন মনে করলো আর কি। আর পশ্চিম পাকিস্তানে এটার প্রতিক্রিয়া কি ছিল? তো যদ্দূর তাদের ছিল যে বিরাট ভাবে, যে পশ্চিম পাকিস্তানের লোকেরা ভাবাবেগে করে, বিশেষত ইসলামপন্থীরা। সুতরাং এটা তাদের জন্য একটা বিরাট ব্লো ছিল, এবং তারা এটা সব জায়গায় এই শাহাদাতকে
শুধু তখনই নয় এবং পরেও দীর্ঘদিন পর্যন্ত এখন পর্যন্ত মনে রাখার এবং এটাকে ওই দিনটাকে পালন করার মতো অবস্থা এখনো আছে তাদের মধ্যে। আব্দুল মালিকের জানা যায় যখন কি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা ওই যাদেরকে বামপন্থী বলা হয় ওনারা আসছিল? না, কেউ না। পরে শোকসভা জাতীয় এরকম অনুষ্ঠান, না, আমার মনে হয় কেউ আসেনি। অনুষ্ঠান কি করা হয়েছিল? অনুষ্ঠান তো হয়েছে, ছাত্র সংঘের উদ্যোগে হয়েছে আর কি, যেটা হতে পারতো এবং আমরা চেষ্টাও হয়তো করতে পারতাম, রাজি হইতো কিনা জানি না, ইউনিভার্সিটির পক্ষ থেকে করা উচিত ছিল, সেটা আমরাও ততটা সাহসী পদক্ষেপ নেইনি এবং চেষ্টাও করিনি। আর ইউনিভার্সিটিও কতটা অগ্রসর হতেন বলা মুশকিল, কারণ শিক্ষকদের মধ্যেও তো ইসলামপন্থী এবং ডানপন্থীর সংখ্যা খুব বেশি ছিল না। তারপর মালিক হত্যা মামলা অফিসিয়ালি কবে এটা হয়? এটা কি কখনো কোনো প্রোগ্রেস হয়েছিল? না, কি আমার মনে হয় এটা কোনো কাউকে গ্রেফতার করা হয়েছিল? না, যদিও আমি ঝাপসা হোক আর ভালো হোক কিছু ফটোগ্রাফিক এভিডেন্স তো ছিল, করলে করা যেত, ইট ওয়াজ নেভার ডান। এবং এর জন্য দাবি দাওয়াও করছে, আমরা করেছি, অনেক বিবৃতি ইত্যাদি দেওয়া হয়েছে পরেও, যে কেন গ্রেফতার করা হয় না, কেন এই মামলা চলে না। কিন্তু কি এক ধরনের কারণ জন্য আমলাতান্ত্রিক ইন্টারফিয়ারেন্স এবং সেই সাথে সরকারি অনীহা, দুটোই কাজ করেছে। সরকারের কেন অনীহা ছিল? কি তারা খামখা আরো রিস্কের মধ্যে আরো এন্টাঙ্গেল হবে কেন? তাদেরকে যেভাবে আমলারা বোঝাতো সেভাবেই তো সরকার চলবে। মানে মামলা কার্যক্রম যুদ্ধের আগেই স্থগিত হয়ে গেছিল? অনেক আগে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার